দীর্ঘ 2 বছর পরে আসলেই কি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে? পাকিস্তান ভ্রমণ করলে কি ভারতীয় ট্যুরিস্ট ভিসা পাওয়া যাবে? ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা যদি আসলেই চালু হয়ে থাকে, তবে এই সময় ইন্ডিয়া যাওয়া কি নিরাপদ? ভারতীয় ট্যুরিস্ট ভিসা করতে এখন কত টাকা লাগছে এবং কি কি ডকুমেন্টস লাগছে? পাকিস্তান ঘুরে আসার পরে কি ভারত ভিসা দিবে? ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রেও কি স্লট সিস্টেম থাকবে নাকি না এটা উঠে যাবে? মানুষ যে আসলে ইন্ডিয়ান ভিসা চালু হওয়ার জন্য কিভাবে অপেক্ষায় ছিল, এটা আসলে আমরা আমাদের জায়গা না থাকলে হয়তো বুঝতাম না। দেখেন, আজকে মাত্র নিউজ আসছে যে 28 জুন চালু হতে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। মানুষের যাচাই বাছাই করার কোনো টাইম নেই। দেখেন, এই যে পাসপোর্টগুলো দেখতেছেন, এগুলা কিন্তু সব ট্যুরিস্ট ভিসা করার জন্য দিয়ে গেছে এবং তারা এখনো কনফার্ম না যে আসলে কি ট্যুরিস্ট ভিসা দিচ্ছে। তো ভাই, ভিসা নিয়ে যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, এত মানুষ পাগল। দুপুর থেকে আপনি টাইম পাইছেন কথা বলা? ভাই, আমরা দুইজনের সাথে কথা বলতে এবং পারি না। ফেসবুক স্ক্রল করলেই দেখতেছি যে ভারতীয় ভিসার পোস্ট, যে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। তো এইটা তো এর আগেও আমরা দেখছি, গত 4 মাস ধরে আসতেছে, প্রতি মাসেই দেয় যে ট্যুরিস্ট ভিসা চালু হবে, নিউজও আসতেছে। কিন্তু আসলে কিন্তু বাস্তবে তা হচ্ছে না। তো এইবারের নিউজটা আসলে আপনি কতটুকু অথেন্টিক মনে করতেছেন? যে দেখেন, এর আগেও কিন্তু অনেকগুলো নিউজ আসলো যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা কুরবানি ঈদের পরে চালু হবে, রোজার ঈদের পরে চালু হবে, নানান রকম নিউজ আমরা পাইছি। আমি কিন্তু একটা সিঙ্গেল ভিডিও বানাই নাই ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে, কিন্তু থেকে কোনো ভিডিও আপলোড হয়, কিন্তু কোশ্চেন যে আসে নাই মানুষের তা কিন্তু না। অনেক প্রশ্ন, যাদের সাথে এখন পার্সোনাল কমিউনিকেশন আছে, আমি বলছি যে ভাই, যেদিন আমি এটার কোনো অথেন্টিক নিউজ পাবো সেই দিনই কেবলমাত্র আমি এটার ভিডিও বানাবো। যাক, তাহলে এটা অথেন্টিক একদমই আমরা বলতে পারি। কারণ আমরা ইতিমধ্যে কিন্তু আপনারা সবাই কিন্তু দেখে গেছেন, ইন্ডিয়ান যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, এটাতে কিন্তু আজকে বিকালে দীনেশ ত্রিবেদী এসেছিল। মানে ইন্ডিয়ান যে বর্তমান যে হাই কমিশনার যে আছে নিযুক্ত বাংলাদেশে, কিছুদিন আগে উনি নিযুক্ত হয়েছিলেন। তিনি আসার পরও নিউজ দিচ্ছে যে একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করবো বাংলাদেশের সাথে, এবং সেটা কিন্তু 10 দিনের মাথায় কিন্তু রেজাল্টটা দিল, ট্যুরিস্ট ভিসা খুলে দিচ্ছে এবং লাইভ কিন্তু উনি অ্যানাউন্সমেন্ট করেছেন। এটা আমরাও ধারণা করি না যে এত তাড়াতাড়ি এটার রেজাল্ট আসলে ওনার মুভমেন্ট মানে এরকম ছিল যে না, উনি কিন্তু আসার পর যে একটা সম্পর্ক, মানে সুন্দরভাবে সবার সাথে যেভাবে কথাবার্তা বলছে, যে ইন্টারভিউটা দিছে, ওটা দেখে অনেকে একটু ধারণা হয়েছে যে না, এবার একটা সামঞ্জস্যতা আসতে যাচ্ছে ভিসা নিয়ে। তো এইটা নিয়ে আসলে মানুষের মনে অনেক রকম প্রশ্ন। আমাদের ইনবক্সে এত পরিমাণ মেসেজ আসছে যে যেগুলা রিপ্লাই ইন্ডিভিজুয়াল ভাবে দেওয়াও পসিবল না। তো ভাবলাম যে কেন না আমি আর রাজেশ ভাই দুইজন মিলে একটা পডকাস্টের মাধ্যমে আপনাদের সামনে পুরো বিষয়টা ক্লিয়ার করি, যে যে কোশ্চেন আপনাদের মনে এই মুহূর্তে চলতেছে। আর আমরা কোশ্চেনগুলো সিলেক্ট করছি আপনাদের কমেন্ট থেকে। আমাদের যে ভিডিও ছিল, ওই ভিডিও কমেন্ট থেকে আমরা কোশ্চেনগুলো সিলেক্ট করছি। আচ্ছা, তো রাজেশ ভাই, ভাই, আগে যেরকম ভিসা প্রক্রিয়াটা সহজ ছিল, আমরা একদিনেই ফাইল রেডি করে এম্বাসিতে গিয়ে জমা দিয়ে আসতাম, এই সিস্টেমটা কি আগের মতোই থাকবে না কোনো চেঞ্জ আসবে? এখন আপনি সহ দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে এই সিস্টেমটা নিয়ে অনেকে কিন্তু প্রশ্ন করতেছে যে আগের মতন থাকবে কি না। হ্যাঁ, তো এখন যদি বলতে চাই, একটু তো কঠিন হবেই। কারণ দেখেন, এতদিন 2 বছর যাবত কিন্তু ইন্ডিয়ান ভিসা, ট্যুরিস্ট ভিসা বন্ধ ছিল। তো মানুষের মধ্যে কিন্তু একটা আকাঙ্ক্ষা জমে গেছে যে ইন্ডিয়াতে ট্যুরিস্টে ভ্রমণ করতে যাবে। তো হুট করে যেহেতু চালু করে দিছে, এত মানুষ একসাথে, মনে করেন আপনিও বসে আসছেন অ্যাপ্লাই করবেন, কালকে আমিও অ্যাপ্লাই করবো, তো এরকম আমাদের মতন দর্শক যারা আছে সবাই অ্যাপ্লাই করতে যাবে। তো যখন অ্যাপ্লাই করবে সবাই একসাথে, এটা কিন্তু একটা হট্টগোল লেগে যাবে। তো সেই ক্ষেত্রে হয়তোবা তারা স্মুথ করবে না, একটু কঠিন করে রাখবে, যেরকম শর্ট সিস্টেম করতে পারে, যেটা মেডিকেল ভিসার ক্ষেত্রে চালু আছে, যে প্রথম অবস্থায় কিছু লিমিটেড মানুষদের দিবে। ঠিক আছে, 1000 1500 এরকম করে দিবে, সবাই একসাথে দিবে না। না হলে যমুনা ফিউচার পার্কের এখানে মানুষের লাইন লেগে যাবে একদম। ওরা তো থাকতে হবে, ক্যাপাসিটি থাকতে হবে, লোক থাকতে হবে, বুঝতে পারছেন? তারপরে এটা এখনো শিওর হয়ে বলা যাচ্ছে না, এটা আমরা আমাদের ওপিনিয়নটা বললাম, দেখা যাক। এখানে আরেকটা কথা আছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে, আপনার আগে যে আমরা একদিনে দিতে পারতাম সেটা কিন্তু পারবো না এখন। সেই ক্ষেত্রে আপনাকে স্লট যদি করে দেয়, 10 থেকে 12 দিন পর বা 20 দিন পর আপনার ডেট করতে পারে, মানে এক একজনের এক এক সময় ডেট করতে পারে। এতে কি হচ্ছে, তারাও একটু শান্তিভাবে ফাইলগুলো করতে পারবে এবং আমাদেরও কি হচ্ছে, রিল্যাক্সে দিতে পারবো জমা। এই আর কি, সময় নিয়ে আমার নির্ধারিত টাইম থাকবে, ওই টাইমে গিয়ে আমরা জমা দিব। আপনাকে একটা কথা বলতে চাই, কিছুদিন না, বছরখানেক আগে হয়তো বা আপনি কিন্তু বছরখানেক তো হবে যে আপনি পাকিস্তান থেকে কিন্তু ঘুরে এসেছেন। তো অনেকেই কিন্তু দেখবেন যে ইদানিং ফেসবুকে পোস্ট দেয় যে আমি ভাই পাকিস্তান যাব, সেই ক্ষেত্রে কি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বা ইন্ডিয়ান ভিসা সেক্ষেত্রে কি পাবো? কারণ অনেকেই ভয় পায় পাকিস্তান গেলে যে অনেক দেশ ভিসা দিবে না। এটা খুবই সুন্দর একটা কোশ্চেন। পাকিস্তানের ভিসা প্রসেস যখন থেকে শুরু করছি, আমার
কাছের মানুষ যারা সেই সময় শুনছে যে আমি পাকিস্তানে যাচ্ছি, তাদের মনে এই কোশ্চেনটা প্রথমে আসছে। সবারই actually, আর সবাই। যারা পরে যাওয়ার পরে ভিডিও দেখছে তারা তো আছে। ইনফ্যাক্ট পাকিস্তানের আমার যত ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতেই দেখবেন যে এই কমেন্টটা খুবই কমন, যে ভাই আপনি তো পাকিস্তানে চলে গেছেন, জীবনের ভিসা- তরে আর কোনোদিন ইন্ডিয়াতে যাইতে পারবেন না, ভিসা আপনাকে এটা দিবে না। থাকবে, প্রত্যেকটা যারা টুরিস্ট তাদের মনে এটাই থাকে কিন্তু, হ্যাঁ। যে পাকিস্তান বাট গেলে এর পিছনে আমি একটা লজিক বলি আপনাকে। দেখেন, আমি পাকিস্তানে গেছি, আমি কি, আমি একজন ট্রাভেলার, আমি ট্রাভেল করতে গেছি, কোন দিন কোথায় ঘুরছি, কোন হোটেলে থাকছি, কয় টাকা খরচ করছি, এভরিথিং কিন্তু আমার ভিডিওতে একটা স্টেটমেন্ট আকারে আছে। আচ্ছা। এখন আমি তো প্রতিদিনই আপনি আপডেট হ্যাঁ, দিচ্ছেন এখন অনেকে দেশের বাইরে যায় ট্যুরিস্ট ভিসাতে অনেক অসৎ উদ্দেশ্য নিয়ে, যেমন এক দেশ থেকে আর এক দেশে চলে যাচ্ছে অবৈধভাবে। পাকিস্তান হয়ে কিন্তু অনেক যায়। হ্যাঁ হ্যাঁ, পাকিস্তান থেকে আফগানিস্তান হয়ে আবার অন্য দেশে চলে যাচ্ছে, এরকম নানান ইয়াতে মানুষ যায়। তো সেই জায়গা থেকে আমি ঘুরে আসছি এবং কোন দিন কোথায় ছিলাম না ছিলাম সবকিছু আমার ভিডিওতেই প্রমাণ আছে। সেটা তো অবশ্যই আমি এখন দেখেছি আপনার এখন ভারত কেন আমাকে ভিসা দিবে না? আমি যদি এম্বাসিকে কনভিন্স করতে পারি যে আমি অ্যাকচুয়ালি কি কাজে গেছি, কি করে আসছি, এটা যদি তাদেরকে বুঝাইতে পারি, আমার তো মনে হয় না যে তারা ভিসা আটকাবে। সেটাই, কারণ তারা হয়তো বা ইন্টারভিউ ডাকতে পারে, সেক্ষেত্রে যদি আপনি প্রপার ইনফরমেশন দিতে পারেন, আপনি কোথায় কোথায় ঘুরেছেন, কি করেছেন, তারা যা জানতে চায়, দিতে পারলে তো অবশ্যই। এবং এখানে তাদের না হওয়ার সকল কিছু নাই। প্রশ্নের উত্তর আমার কাছে আপনার কাছে রেডি আছে, আছে। এখন জি, জি, যদি অবশ্যই। আপনার এই জায়গাগুলোতে ল্যাগিংস থাকে, ওদের যদি কোনোভাবে সন্দেহ হয় যে না আপনি পাকিস্তানে আসলে ঘুরতে যান নাই, আপনি গিয়ে অন্য কোনো কাজ কাজে করে গেছেন, আসছেন, সেক্ষেত্রে হয়তো ভিসা। অলরেডি কিন্তু এখন দেখবেন যে পাকিস্তানে আপনি যখন গিয়ে আসছেন তখন কিন্তু ভালোই ভিসা দিচ্ছিল, কিন্তু এখন কিন্তু অনেকটাই কঠিন করে ফেলেছে হ্যাঁ। পাকিস্তানি ভিসা, কারণ সবাই গিয়ে কিন্তু অসৎ উপায়ে কিন্তু অন্য দেশ পাড়ি দিচ্ছে পাকিস্তান থেকে। তো এই আর কি, যাক, আপনারা মতামত জানাবেন আসলে আপনাদের কি মতামত এই বিষয়ে। হ্যাঁ, ডেফিনেটলি আপনাদের মতামত জানাবো। তো রাজেশ ভাই দেখেন, টানা 2 বছর কিন্তু মাঝখানে ভিসা বন্ধ ছিল, জি, এবং মেডিকেল ভিসা দেয়া হয়েছে, সেটাও সীমিত সীমিত পরিমাণে। আকারে, জি। তো এই যে 2 বছর পরে ট্যুরিস্ট ভিসা যে আবার চালু হইলো, এখন ডকুমেন্টস কি আগে যেভাবে ডকুমেন্টসগুলো আমরা সাবমিট করছি সেগুলোই লাগবে, নাকি নতুন কোনো ডকুমেন্টস এখানে অ্যাড হবে? আচ্ছা, এই বিষয়ে বলতে চাই, ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে মূলত অত বেশি মেডিকেলের মতো ডকুমেন্টস লাগে না। সাপোজ যে কেউ ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে। যে ডকুমেন্টসগুলো মূলত লাগে একদমই বলতে গেলে, যেটা দিয়ে হয়ে যায় ট্যুরিস্ট ভিসা, আপনার সবারই কিন্তু একটা পাসপোর্ট থাকে। পাসপোর্টের পরেই তো ভিসার জন্য আবেদন করে। পাসপোর্ট, এনআইডি কার্ড, বিদ্যুৎ বিল, তারপর হচ্ছে ছবি 2x2 সাইজের, NOC এবং এনওসি মানে করেন যে পেশাগত প্রমাণপত্র, যে বিজনেস করে তার জন্য ট্রেড লাইসেন্স, আর যে জব করে তার জন্য এনওসি, স্টুডেন্ট হলে স্টুডেন্ট মানে সেই কমন ওই কমন ডকুমেন্টস। ডকুমেন্টসে, এবং কি হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, এটা কিন্তু খুবই স্ট্রিক্টলি চেক দেয় ব্যাংক স্টেটমেন্ট মূলত। এবং রিসেন্টলি শুনছেন যে বাংলাদেশ থেকে এই ডুপ্লিকেট ব্যাংক স্টেটমেন্ট দেয় দেখে বিভিন্ন দেশের, ওরা কিন্তু কিউআর কোড কিন্তু হ্যাঁ, বসায় দিতে এটা বলছে। ভালোভাবে ওরা ভেরিফাই করে। হ্যাঁ, তো এই ব্যাংক স্টেটমেন্টটা থাকলে, এই কয়টা জিনিস থাকলে কিন্তু আপনার ট্যুরিস্ট ভিসার জন্য যে কেউ আবেদন করতে পারতেছে, এবং আগের প্রসেস মানে আগের সিস্টেমে রয়েছে, এই ডকুমেন্টসগুলোই লাগতেছে এখন বর্তমানে। তাহলে তো খুবই ভালো। কোনো চেঞ্জ নাই, এটা এদিক দিয়ে ভালো। এখন খরচও কি আগের মতো থাকবে, না সেক্ষেত্রে বাড়তে আচ্ছা, পারে? এই ক্ষেত্রে যদি বলতে চাই, এটা কিন্তু একদম ক্রিটিক্যাল প্রশ্ন। হ্যাঁ, অ্যাকচুয়ালি যদি মূল খরচ বলতে চাই, যে একটা দেশের ভিসা করতে গেলে মূলত এম্বাসিতে কি ফিটা দিতে হয় তাদের থাকে, কিন্তু যে কোনো দেশের একটা এম্বাসি ফি কেটে নেয়। তো ভারতের ক্ষেত্রে কিন্তু এটা আমরা কম বেশি জানি যে এখন বর্তমানে 1500 টাকা কেটে নেয়। এইবার কথা হচ্ছে, যেহেতু লিমিটেড ভিসা দিতে পারে, যদি এরকম হয় টোকেন সিস্টেম বা Slot, স্লট, যেরকম হ্যাঁ। মেডিকেল ভিসার স্লট, কিন্তু মেডিকেল ভিসাও কিন্তু পেমেন্ট 1500। কিন্তু যখন আমরা ভিসা করতে যাই এজেন্সি বা থ্রু বা ডেট উঠাতে গেলে কিন্তু এটা 7000, 8000 কিন্তু চলে যায়। হ্যাঁ হ্যাঁ। তো ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে যদি এইটা চালু থাকে যে লিমিটেড দিবে ভিসা প্রতিদিন 1000 বা 1500, আগে কিন্তু 4-5 হাজারও দিত, হুম হুম। আপনি জানেন, এটাকে দেখছেন কি হ্যাঁ, হ্যাঁ। ভিড়গুলো দেখেন। তো যদি লিমিটেড করে দেয় ভাই, তাহলে সেই ক্ষেত্রে স্লটের খরচ কিন্তু বেড়ে যাবে, এই জটিলতা বেড়ে 6-7 যাবে, হাজার খরচ বেড়ে যাবে। হ্যাঁ, সময়ও লাগবে, বেড়েও যাবে। এখনো কিন্তু বলা যাচ্ছে না যে 1500 পড়বে না 2000 বা 5000 পড়তে পারে, কোনো নিশ্চিত ভাবে। এটা দেখা যাক, এটা আমরা হ্যাঁ, সময়ের উপরেই ছেড়ে দেই। আমরা বলতে চাই যে ফেসবুকে যে পরিমাণ দেখতেছি ভারত নিয়ে হাইপ, যে সবাই লাগতেছে যে ভারতের ট্যুরিস্ট ভিসা খুলে দিচ্ছে মানে আমি এইখানে যাব ওইখানে যাব। হ্যাঁ, তো আবার অনেকেই কিন্তু দ্বিমত জানাচ্ছে যে ভারতেই কেন যেতে হবে আসলে। দেখবেন যে কিন্তু কমেন্টের মধ্যে আপনার ভিডিওতে আমি দেখছি অনেকে লেখছে যে ভারতে আমি যাবো না, খুব ভয় কমন করলাম। কোশ্চেন এগুলো। তো কেন আসলে ভারতে যেতে চান, বা আপনারা সবাই পাগল কেন, আপনি এ বিষয়ে কি বলতে চান যে ভারতে কেন যাচ্ছে? অনেকে কিন্তু বলে এটা আচ্ছা, কি আছে। এটা খুব সিম্পলি অ্যান্সারটা দেয়া যায়। যেমন ভারতে আমাদের কস্টিংটা কম, হ্যাঁ, ভারতে অবশ্যই। যেতে আমাদের খরচ কম, তারপরে আমরা যে ঘোরাফেরা করি এগুলোর খরচ কম। আমরা বাই রোডে যেতে পারি, হুম,
যেমন নেপালও কিন্তু পার্শ্ববর্তী দেশই বলা হ্যাঁ, চলে। হ্যাঁ। নেপালে যেতে গেলে আমাদের যখন এয়ার ফেয়ারটা যায় আমাদের কস্টিং কত বেড়ে যাচ্ছে। অনেক বেড়ে যায়। ভারত হয়ে কিন্তু আবার নেপালও যাওয়া যায় যদি ট্রানজিটটা ট্রানজিট চালু তো করে বন্ধ, দেয়। এটা এই যে বন্ধ করে দেয়, এটা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ। নেপাল, হ্যাঁ। ভুটান এগুলো কিন্তু ভারত হয়ে যাওয়া যায়। এইটাই, এর কারণে আমরা প্রথমে মানে পছন্দের তালিকায় রাখি ভারত, খরচের কথা চিন্তা করে। দ্বিতীয়ত ভাষাগত যে ব্যাপার, হ্যাঁ, যেমন easy। ওরা বাংলা বোঝে, আবার হিন্দিও কিন্তু আমরা মোটামুটি মোটামুটি বুঝি। বুঝি। তো আমাদের ভাষাগত দিক থেকে আবার সুবিধা, ভিসা তো আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ভারতের ভিসাও visa easy। ইজিলি পেয়ে যায়। আর আরো একটা পয়েন্ট বলি, আপনি মিলাই নিন। হ্যাঁ। ভারতে গেলে আপনি বরফ পাচ্ছেন, পাহাড় পাচ্ছেন, ঝর্ণা পাচ্ছেন, মরুভূমি, সবই পাচ্ছেন, মরুভূমি পাচ্ছেন। মরুভূমিও হ্যাঁ, পাচ্ছেন। সবই আছে। এবং মানুষ কথাই বলে যে ভারত ঘুরলে নাকি সমগ্র বিশ্বই ঘোরা হয়ে যায়। এটাই, হ্যাঁ, যে বলে যে তোমার যদি সামর্থ্য না থাকে তুমি ভারত পুরোটা ঘুরো, হ্যাঁ, তোমার পুরো ওয়ার্ল্ড ঘোরা হয়ে যাবে। সবই ছোট ছোট একটু একটু করে হ্যাঁ, সবই আছে এর মধ্যে। তো দেখেন, আমার বরফ দেখার ইচ্ছা হইলে আমি হয়তো জীবনে কখনো বরফ দেখিনি, এখন সুইজারল্যান্ডে গিয়ে বরফ দেখার সামর্থ্য নাই। আমার সামর্থ্য নাই। ভিসার ইস্যু আছে, Issue অনেক আছে। কিছুই, আবার প্লেন হ্যাঁ। ফেয়ার, মানে আসলে এইরকম নানা বিষয় চিন্তা করে আমরা আসলে ভারতকেই প্রথমে রাখি। তাহলে আপনি এবার ভিসা যদি লাগান 28 তারিখে চালু হওয়ার পর, প্রথমে কোথায় যাবেন প্ল্যান আছে? মানে এতদিন তো মনে হয় চিন্তা ভাবনা করে রাখছেন যে শুরু হলেই ভিসাটা আমি করতে দিব, করে প্রথমে কোথায় যাব, সেই প্ল্যানটা যদি একটু শেয়ার করতেন। প্ল্যানিং আসলে 2 বছর যাবত করতে করতে এত প্ল্যানিং জমা হয়ে গেছে যে শুরুটা কোথা থেকে করবো এখন ওইটাই কনফিউজ। তো যাই হোক, ভারতের অরুণাচল, তারপরে এই যে 7 সিস্টার্স, আমি হ্যাঁ, মোটামুটি 4টা সিস্টার অলরেডি ঘুরছি, এখনো 3টা বাকি আছে। আচ্ছা। এগুলো এক্সপ্লোর করার চিন্তা ভাবনা। তারপরে তামিল, কেরালা, কেরালা, এইসব জায়গা, মুনার, এগুলোতে। আর বিশেষ করে গোয়া, বিশেষ করে গতবারের লাদাখ ট্যুরে তো আপনিও ছিলেন আমার সাথে, কিন্তু ওই ট্যুরে গিয়ে একটা ট্যুর, ওই ট্যুরে কিন্তু আমি বরাবরই একটা আফসোস করছি যে ভাই আসলে গাড়িতে এই ট্যুরটা দিয়ে আমার জমতেছে না বাই। এই তো, এবং আমি আপনাকে এটাও বলে রাখছি যে নেক্সট টাইম লাদাখ আসলে বাইকে একটা ট্যুর অবশ্যই, অবশ্যই, ডেফিনেটলি লাদাখ ইনশাআল্লাহ। ভিসা চালু হলে অবশ্যই আমরা আমাদের একটা ব্লগ দেখতে পারবেন একসাথে, সেটা হচ্ছে গিয়া লাদাখ ট্যুর। মানালি থেকে আমরা লাদাখ ট্যুরটা কমপ্লিট করবো, মানালি হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, মানালি হয়ে লাদাখ হয়ে আমরা কাশ্মীরে ঢুকবো, হ্যাঁ, শ্রীনগরে। সেই ক্ষেত্রে বাইক ট্যুরটা আমরা অবশ্যই দিব এবং এটা নিয়ে ব্লগও করবো। দর্শকরা অনেক বেশি একটা প্রশ্ন করে থাকে ইদানিং, কিন্তু একটা প্রশ্ন অনেক বেশি করছে, সেটা হচ্ছে বিভ্রান্ত কাজ করছে যে ভারতে এই মুহূর্তে যে অবস্থা, বাংলাদেশ ভারত যে সিচুয়েশন, এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা খুলে দিল, তো এখন কি ভারতে যাওয়াটা আসলে ঠিক হবে কিনা? অনেক ক্ষেত্রে কিন্তু কতদিন আগে কিন্তু বয়কটও করেছিল ভারতের অনেক হোটেল মোটেল, যাই হোক না কেন, এক জায়গায় হেনস্থা হয়েছিল। সেই ক্ষেত্রে এখন কি অবস্থা হইতে পারে বা আপনার কি মনে এই করেন? কোশ্চেনটা মানুষের মনে আসা খুব স্বাভাবিক, কারণ আমরা নির্বাচন বলেন, ধর্ম বলেন, অনেক কিছু নিয়ে একটা অরাজকতা দেখছি। অবশ্যই আমাদের মনে কিন্তু ভয়টা আছে। এখন এটা তো আমি আপনি এখন 4 দেয়ালের মধ্যে থেকে এটা আমরা বলতে পারবো না। টুরিস্ট ভিসা মাত্র চালু হইতে যাচ্ছে, মানুষ টুরিস্ট ভিসা হাতে পেতেও দেখা যাবে যে মোটামুটি একটা সময় লাগবে, তারপরে যাওয়া শুরু করবে। এরপরে আমরা বুঝতে পারবো যে আসলে ভারতে যাওয়াটা নিরাপদ হচ্ছে কিনা। ভারত মূলত টুরিস্ট ফ্রেন্ডলি কান্ট্রি, আশা করা যায় যে এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনাটা নাই, কারণ ইনফ্যাক্ট আমরা তো কম ট্রাভেল করি নাই ভারতে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এবং তারাও বসে আছে আমাদের ওয়েলকাম জানানোর জন্য। আমি যেটা মনে করি, যেরকম আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে দেখেন কি পরিমাণ মানুষ, তারা দোকানপাট, কিন্তু তাদের কিন্তু একটা লসের অবস্থার মধ্যে যাচ্ছে, যে হোটেল মোটেলে খাবার দাবার দোকান থাকার, তারপর আরো অনেক জায়গা আছে, তারা কিন্তু এই বাংলাদেশেরই দেখুন যখন মানি এক্সচেঞ্জ আমরা যে বর্ডার দিয়ে যাই, তারা কিন্তু এর উপরে ডিপেন্ডেন্ট, তাই না? আপনি দেখেনি, তারাও কিন্তু বসে আছে যে টুরিস্ট আসুক। তো আশা করি যে মনে হয় না কোনো সমস্যা হবে, দেখা যাক। এটা আমিও আশা করি। আর আমরা হচ্ছে যারা ভ্রমণ প্রিয় মানুষ আছি, এটা তো আসলে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে যায় না, এটাই আমাদের ঘুরতে ভালো লাগে, আমাদের প্রকৃতির কাছে গেলেই ভালো লাগে। তো এই আর কি, ভারত নিয়ে মোটামুটি আমরা একটা সুন্দর আলোচনা তুলে ধরলাম আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি আপনাদের কোনো মতামত থাকে বা প্রশ্ন থাকে, ভিডিও কমেন্টে কিন্তু আপনারা করে জানাতে পারেন। পরবর্তীতে ভিসা চালু হওয়ার পরে আরো একটা আপডেট ভিডিও বানাবো, এবং ওই ভিডিওতে আপনাদের কমেন্টস থেকেই কিন্তু আমরা কোশ্চেনগুলো পিক করব। সো যে যে কোশ্চেন আপনার মনে ঘোরপাক খাচ্ছে সেগুলো কমেন্ট করে জানাই দেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, বাই, টাটা।